আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের প্রতিবেশী দেশ অনেকগুলো, তবে ভারত সবচেয়ে বড় প্রতিবেশী। কিন্তু তারা কেন আতঙ্কে রয়েছে? তাদের ভেতরে এমন কোন আতঙ্কের বাসা বেঁধেছে যেটার জন্য তারা এতটা বেশি ভয় আছে? পেছনে আসলে কারণ শেখ হাসিনা মানে হচ্ছে বাংলাদেশ তাদের কাছে, শেখ হাসিনা মানে হচ্ছে তাদের কাছে সবকিছু পাওয়ার যায়। ইউনূস এক পর্যায়ে গিয়ে বলেছেন, যদি বাংলাদেশ আনস্টেবল হয়, রিজনাল কোনো কান্ট্রি ভালো থাকবে না। তিনি একজন কন্ট্রোভার্সিয়াল পারসন। পশ্চিমবঙ্গের মানুষ এখন টেনশন করে গেছে যে তাদের মাছের যোগান কিভাবে হবে। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মাছের উপর তারা এতদিন ভর করেছিল, যখন আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম গিয়েছে আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে ঠিক বগলদাবা করে আজীবন চলতে পারবে, এটা আসলে ভুল ধারণা। বগলদাবা করা যাবে না। অ্যাজ এ প্রতিবেশী প্রপারলি ইকুয়াল রেসপেক্ট আপনাদেরকে। প্রথমেই সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, ছাত্ররা পেয়েছে তাদের কোটার অধিকার, মৃত্যু হয়েছে ২০০০-এরও বেশি মানুষের, আহত হয়েছে আরো অনেকে। নতুন সাময়িক সরকার গঠন হয়েছে, ঢাকার রাস্তায় আন্দোলন থেমেছে, কিন্তু বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের জীবনে নেমে এসছে এক চরম দুর্দশা। কোথাও মন্দির ভাঙা হচ্ছে, কোথাও বাড়ি, আর কোথাও পুরো গ্রামের মানুষের ওপর অত্যাচার এখন প্রবল আকার নিয়েছে। তো এখনো কিছু ভারত বিরোধী মনোভাব সম্পন্ন মানুষ, যাকে আমরা বাংলাদেশের বুদ্ধিজীবীও বলতে পারি, তাদের ভারত বিরোধী চিন্তাধারাকে সামাজিক মাধ্যমগুলোতে নির্দ্বিধায় পোস্ট করে যাচ্ছে। আজকে দেখে নেব বাংলাদেশের এরকমই একজন বুদ্ধিজীবীর ভিডিওর কিছু অংশ এবং জানাবো আমার প্রতিক্রিয়া। লেটস গো। প্রতিবেশী দেশ অনেকগুলো, তবে ভারত সবচেয়ে বড় প্রতিবেশী। কিন্তু তারা কেন আতঙ্কে রয়েছে? তাদের দেশের মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে রয়েছে বাংলাদেশ। আমাদের যে ৪,৫০০ কিলোমিটারের একটা বিশাল বর্ডার, এটা কিন্তু ভারতের সাথে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় বর্ডার, এবং এই বর্ডার নিয়ে এখন তারা সবচেয়ে বড় বিপদে রয়েছে এবং টেনশনে আছে যে এখানে কি ঘটবে। হ্যাঁ, আমরা ভারতীয়রা অবশ্যই আতঙ্কে আছি আমাদের ৪,৫০০ কিলোমিটার বর্ডার নিয়ে। কারণ কয়েকদিন আগে একটা বাংলাদেশি ইউটিউবার দেখিয়েছিল কিভাবে বাংলাদেশের মানুষরা ইলিগ্যাল ওয়েতে বিনা পাসপোর্ট ভিসাতে ভারতে প্রবেশ করতে পারে। তার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। একজন ট্যাক্সি ড্রাইভার জানিয়েছে সে বাংলাদেশে মুসলিম ছিল, কিন্তু সে ভারতে এসে হিন্দু হয়ে গেছে এবং সে নিজের আধার কার্ডও বানিয়েছে। করতে গেলে টাইম লাগে। আমি এসে তো ৩-৪ বছর ৫ বছর পরে বিয়ে শাদী করে এখানে তো সিটিজেন হওয়া সম্ভব না নাকি? বিয়ে না করলেও সিটিজেন হওয়া যায়। কি হবে একটু বলেন তো? আমরা জানি বাঙালির অনেক ইয়া থাকে যে এখানে আসবো সেটেল হবো, কিভাবে করা যায়? বাঙালি হলে যদি হিন্দু হন, হ্যাঁ, খালি খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, আর যদি মুসলমান হন দেরি হয়। প্রসেসটা কি বলতে পারবেন আমাদের? প্রসেস থাকতে হবে। আজকে একটা ফর্ম ফিল আপ করবেন, কাল একটা আধার কার্ড করবেন, কাল প্যান কার্ড করবেন, দুদিন রেশন কার্ডে ফর্ম ফিল আপ করবেন। এবার ওরা তো বলবে যে তুমি বাংলাদেশি, তা তুমি কেন করবে? তুমি বলবে কেন? ঠিকানা চাইবে? ঠিকানা চাবে কেন? আমি এসছি এখানে এখন থাকতে। হিন্দু নাম দিব একজন হিন্দুর পুরো বায়োডাটা মেরে এলাকা। ওই যে আমার নামটা দেখেছেন, আমার নামটা শুভ বিশ্বাস। ও আপনার নাম দিয়েছেন শুভ বিশ্বাস, হিন্দু দিয়ে দিয়েছেন, আমি মুসলিম। আমরা যখন এসেছিলাম তখন তো মোদী সরকারের জামানা ছিল না, তখন এত ঝামেলা হতো না। ঠিক আছে, ও যা প্যান কার্ড করবি দে ৩০০ টাকা, এই আধার কার্ড করবি দে ১০০০ টাকা, এরকম ভাবে হয়ে গেছে। এখন খুব টাফ। এখন তোমার মোদী সরকারের জামানা, তো হুটপাট কেউ কিছু করতে গেলেই তার মনে করো দরকার, মানে ভেবে করতে হবে। মূলত শুধু টিপ অব দ্য আইসবার্গ, এরকম আরো হাজারো ঘটনা আছে। আশা করি বাংলাদেশের বুদ্ধিজীবীরা বুঝেছেন ভারত কেন তাদের বর্ডার নিয়ে এত চিন্তিত আর আতঙ্কে আছে। ইউনূস এক পর্যায়ে গিয়ে বলেছেন, যদি বাংলাদেশ আনস্টেবল হয়, রিজনাল কোনো কান্ট্রি ভালো থাকবে না, প্রথমেই বলেছে। এরপরে সে মেনশন করেছে মিয়ানমার, 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল। সে কিন্তু ভারতের নামও নেয়নি। আপনি কি বুঝতে পারেন এটা জিওপলিটিক্যাল কনসিকুয়েন্সে ভারতের নাম না নিয়ে তার দুটো রাজ্য এবং একটা রাজ্যের একটা বিশাল এরিয়াকে মেনশন করা আসলে কি মিন করে? সে ক্লিয়ারলি ইন্ডিয়া শব্দটাকে অ্যাভয়েড করে 7 সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল বলেছে। মোহাম্মদ ইউনূস, যাকে নোবেল পিস প্রাইজ এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করা হয়েছে, মানে ইনি হলেন শান্তির এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দূত। মোহাম্মদ ইউনূস যে শান্তির এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দূত, এটা সার্টিফিকেট কে দিচ্ছে? ইউএসএ মোহাম্মদ ইউনূসকে দ্য ফেমাস ম্যাগাসে অ্যাওয়ার্ড এবং অশোকা অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করেছেন। এই সেম অ্যাওয়ার্ড ভারতেরও কিছু মানুষজন পেয়েছে, যেমন
অরবিন্দ কেজরিওয়াল, রবিশ কুমার, পি সাইনাথ এবং জে.পি. নারায়ণ। আর এরা সকলেই অতীতে বা বর্তমানে সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তাই ইউএসএ নির্বাচিত বাংলাদেশের শান্তির দূত ভারতবর্ষের সাথে এবং তাদের দেশের হিন্দুদের সাথে কিরকম ব্যবহার করে তারই উপর নির্ভর করবে ভারতের অবস্থান। এটা প্রধানমন্ত্রী টুইট করেও বলেছেন। এই টুইট ভাইরাল হওয়ার সাথেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ কিরকম হতে পারে তার ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের উপরই নির্ভর করছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন টেনশনে পড়ে গেছে যে তাদের মাছের যোগান কিভাবে হবে। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মাছের উপর তারা এতদিন ভর করেছিল। সম্ভবত 3rd লার্জেস্ট মাছ উৎপাদনকারী দেশও আমরা। ইলিশ থেকে শুরু করে যে কোনো মাছ আমরা উৎপাদন করেছি। আপনি যদি এখন গুগলে গিয়ে সার্চ করেন ওয়ার্ল্ডস মোস্ট ফিশ প্রডিউসিং কান্ট্রি, সেখানে দেখবেন 3 নম্বরে র্যাঙ্ক করছে ইন্ডিয়া এবং বাংলাদেশ আছে 5th নম্বরে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে আর এমনিতেও বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যথেষ্ট বর্ডার শেয়ারিং আছে, তাই জন্য হয়তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে মাছের উপরে নির্ভরশীল হতে পারে। কিন্তু যদি ভবিষ্যতে বাংলাদেশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে পশ্চিমবঙ্গের কিছু সময়ের জন্য অসুবিধা হলেও বাস্তবে কিন্তু সেরকম কিছুই পরিস্থিতি আসবে না। সুদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মানুষের মাছের যোগানেরও কোনো অভাব হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল? ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে ঠিক বগল দাবা করে আজীবন চলতে পারবে, এটা আসলে ভুল ধারণা। বগল দাবা করা যাবে না। অ্যাজ এ প্রতিবেশী প্রপারলি ইকুয়াল রেসপেক্টে আপনাদেরকে চলতে হবে আমাদের সাথে। ভারত হয়তো কিছু ক্ষেত্রে বাংলাদেশের উপরে সাহায্য প্রার্থী, কিন্তু বাংলাদেশের অগ্রগতিতেও ভারত তার সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ভবিষ্যতে বাংলাদেশের তরফ থেকে বন্ধুত্ব বজায় থাকলে ভারতও তার নিজের জায়গাতেই অবস্থান করবে। তাদের জন্য বিপদ অপেক্ষা করে যাচ্ছে, অন্য কিছু নয়। অখণ্ড ভারতের কথা বারবার বলা হয়, অখণ্ড ভারতের স্বপ্ন ভুলে যান। বাঙালি যদি রেভলিউশন তৈরি করে 7 সিস্টার তো দূরের কথা, অনেক কিছু আপনারা হারাতে পারেন। চায়না রাশিয়ার বর্তমান রিলেশনের দিকে তাকান, দুটোই সমান সমান শক্তিশালী দেশ বলা যায়, কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। একইভাবে চায়না ইন্ডিয়ার দিকে তাকান, কেন এত বেশি ঝামেলা হচ্ছে? ঠিক এগুলোর পেছনে কারণ তো আপনারাই, তাই না? ইন্ডিয়া আর চায়না 3440 কিলোমিটার ল্যান্ড বর্ডার শেয়ার করে, কিন্তু চায়না ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন টেরিটরিতে 90,000 স্কোয়ার কিলোমিটার দাবি করে। ভারত বলছে চায়না এখানে 38,000 স্কোয়ার কিলোমিটার দখল করে রেখেছে, যেটা আকসাই চীন, সিনজিয়াং এবং তিবেত রিজনের অন্তর্গত। এই বর্ডার ডিসপিউট শুরু হয়েছিল 1947 সাল থেকে, যখন ভারত স্বাধীন হয়েছিল ব্রিটিশ শাসন থেকে। কারণ ব্রিটিশরা তখন ভারত এবং চায়নার মধ্যে সেরকম কোনো বর্ডার তৈরি করে যায়নি এবং নতুন সদ্য স্বাধীনতা পাওয়া ভারতবর্ষ সেদিকে গুরুত্ব দেয়নি, এবং তারই ফলস্বরূপ আজকের এই সমস্যা। একটা জিনিস ক্লিয়ারলি বলি, বাংলাদেশের ছাত্র সমাজ পৃথিবীতে কমপ্লিটলি ডিফারেন্ট। এটার সাথে আপনি কাউকে মিলাতে পারবেন না। আপনাদের ইতিহাস 75-80 বছর পুরনো। দেখান আমাদের মতো একটা রেভলিউশন আপনারা তৈরি করতে পেরেছেন। পৃথিবীর এমন একটা জাতিকে দেখান যারা আমাদের মতো রেভলিউশন তৈরি করতে পেরেছে, ছাত্র সমাজ করেছে। আমিও স্বীকার করছি বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করেছে তার প্রভাব সুদূর প্রসারী হবে, কিন্তু এরকম আন্দোলন পাকিস্তান, শ্রীলঙ্কাতেও হয়ে গেছে, কিন্তু কোনো জায়গাতেই এরকম দেশের চিত্র দেখা যায়নি। ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার, সেটা হয়েছে। ছাত্রদের দাবি ছিল স্বৈরাচারী শাসনের পতন, সেটাও হয়েছে। কিন্তু এরা কারা যারা গণভবন লুট করে নিজেদের ঘর করছে? বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারাই বলে দিন এরা কারা, ছাত্র নাকি ছাত্রর বেশে অন্য কেউ? সো এনিওয়ে, আমি আর বেশি খুব ডিটেলসে যেতে চাই না, যা বলার বলে ফেলেছি। শুধুমাত্র বলতে চাই যে ভারত ভয়ের অনেকগুলো কারণ রয়েছে। হ্যাঁ ভাই, ভারতের ভয় আছে। ভারতের ভয় আছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যাতে তালিবানি শাসনে না চলে যায়। ভারতের ভয় সেই সকল চুক্তিগুলো নিয়ে যেগুলো প্রাক্তন বাংলাদেশ সরকার এবং ভারতের মধ্যে হয়েছিল, সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ। ভারতের ভয় 1,40,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ভাই বোনদের নিয়ে, যারা হয়তো আগামী 30 বছরে বাংলাদেশের পপুলেশনের 1%ও থাকবে না।
কোনো হিংসা বিদ্বেষ নয়, ভিডিওটি বানানো হয়েছে কিছু তথ্য মানুষকে জানানোর জন্য। আরো কিছু পয়েন্ট মিস হয়ে গেছে, সেগুলোকে পরবর্তী ভিডিওতে কভার করার চেষ্টা অবশ্যই করব। শুধু একটাই কথা বলবো, ওপার বাংলার ভাই বোনেদের, আন্দোলন আপনাদের, জয় আপনাদের, কিন্তু আপনাদের এই আনন্দ যাতে কোনো মাইনরিটির জীবনের অন্ধকার বয়ে না নিয়ে আসে। তাহলে সমগ্র বিশ্ববাসী এই আন্দোলনকে কিরকম চোখে দেখবে সেটা আশা করি বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভালো করেই বুঝতে পেরেছে। আজকের মতো এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।